হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঋত্বিক ঘটকের ছবি, কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে যাওয়ার আগে আমি বলে দিই যে আমার এই যে ইরেগুলার ভিডিও যে আসছে, একটা আমার শরীর খারাপ, অ্যান্টিবায়োটিক চলছে, মানে এক নাগাড়ে বসে সিনেমা দেখা এগুলো সম্ভব হচ্ছে না, বা কোনো ওয়েব সিরিজ দেখা তো মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার আছে। আর আরও যেটা মেইন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি মূলত জিও কানেকশনটা ইউজ করি নেটের জন্য। তো আমাদের এখানে জিও ফাইবার যে বুস্টারটা লাগানো আছে না, মানে আমাদের ফ্ল্যাটের ওপরে লাগানো আছে, তো সেটা কিছু মানে কিছুদিনের জন্য টেকনিক্যালি কিছু ফল্ট আছে, তো আমি এখন এয়ারটেল দিয়ে কাজ করছি। এবার এয়ারটেল হচ্ছে কম্পারেটিভলি স্লো, তো এই স্লো থাকার দরুন মানে আমার মানে এক একটা ভিডিও, মানে আমি ভিডিওগুলো হয়তো মানে রেডি টু ওয়াচ হতে হতে আমার ভিডিও আপলোড করতে করতে 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্যই এই জিনিসটা কিছুদিন চলবে, তারপর দেখা যাক কি হয়। যদি জিও ফাইবারের যদি মানে জিনিসগুলো যদি ঠিকঠাক হয়ে যায় এই মাসের মধ্যে, মানে একটা সিরিয়াস ইস্যু হয়েছে আর কি, তো সেটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে যেরকম ভিডিও আসবে আসবে, যদি না হয় তাহলে তো আমাদেরকে নেক্সট মাসের জন্য, মানে আমাকে নেক্সট মাসের জন্য অপেক্ষা করতে হবে। তো এটা ছিল মানে আমার যে ইররেগুলার যে ভিডিওটা আসছে সেটার কারণ। এরপর আমি যদি সরাসরি চলে আসি বিষয়বস্তুতে, সেটা হচ্ছে ঋত্বিক ঘটক, আমাদের বিখ্যাত দুই বাংলারই বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক। 1925 সালে তিনি বাংলাদেশের ঢাকা শহরে ঋষিকেশ দাস লেনে তার জন্ম হয়, এবং 1947 সালে তিনি ভারতবর্ষে চলে আসেন। আপনারা জানেনই যে তখন 1947 সালে আমাদের দেশ ভাগ হয়ে গেছিল। তো তিনি তার ফ্যামিলিকে নিয়ে চলে আসেন, এবং তার বাবা এখানে মানে আমরা যেটা জানি যে তার বাবা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার সত্ত্বেও কিন্তু ওনার বাড়িতে কিন্তু কালচারালি তার ফ্যামিলিটা খুব রিচ ছিল। কবিতা, গান, নাটক, আবৃত্তি এইসব নিয়ে কিন্তু তারা চর্চা করতেন। এবং 1950 সালে তিনি নিজে কলকাতা থেকে তিনি মানে মাস্টার্স ডিগ্রি মানে কোর্সটাকে কমপ্লিট করেছিলেন, কিন্তু ডিগ্রিটা শেষ পর্যন্ত তার নেওয়া হয়নি, কারণ তার জীবনটা ছিল খুবই বর্ণময় তার জীবন। আজকে ঋত্বিক ঘটক মানেই আমরা আমাদের মাথায় ঘুরে একজন এলোমেলো মানুষ, কিন্তু দৃষ্টিটা বড্ডই তীক্ষ্ণ। তো সেই মানুষটা যখন তার জন্মভূমি ত্যাগ করেন, সে মানে তার ভেতরের যে যন্ত্রণা, সেটা কিন্তু তার নাটক, মানে তার থিয়েটার, মানে তার সিনেমা, এসবের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আমরা সিনেমার মধ্যে কিন্তু মানে উনি যেভাবে সিনেমাটাকে উনি আমাদের সামনে রেখেছেন, সেটা কিন্তু উনি কখনোই কিন্তু মানে কোনো রঙিন চশমা আমাদেরকে পরাননি। যেটা হয়েছে, যেটা ওনার উপলব্ধি, সেই জিনিসটাই কিন্তু উনি আমাদের সামনে তুলে ধরেছেন। তো এই ক্ষেত্রে মানে তার মতো একজন মানে কমপ্লিট একজন অনেস্ট পার্সন, মানে অ্যাজ আ ফিল্ম মেকার, মানে সেটা কিন্তু মানে কি বলবো, মানে এরকম মানুষ মানে পাওয়া কিন্তু খুব মুশকিল। তার কারণ আমি কেন বলছি বলুন তো, আজকে সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গে তার নাম নেওয়া হয়। আজকে সত্যজিৎ রায়, মৃণাল সেনের সিনেমার সংখ্যাটা দেখুন, আর ঋত্বিক ঘটকের সিনেমার সংখ্যা দেখুন, অনেক কম, কিন্তু তার পরিধি বা তার ডেপথ, মানুষের মধ্যে তার ইম্প্যাক্ট, এটা কিন্তু অনেক অনেক বেশি। তো সেই জন্যই কিন্তু তার মানে ওনাকে আজকে সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সমকক্ষ তাকে ধরা হয়। অথচ ওনাদের সঙ্গে, এই সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গে কিন্তু তার জীবনের কিন্তু অনেক রকমের কিন্তু তফাৎ আছে, এবং মানুষ হিসেবেও কিন্তু তার তফাৎ আছে। আজকে সত্যজিৎ রায়কে দেখলে কেউ বলবে না যে তিনি একটি এলোমেলো মানুষ, মানে কখনোই না। মানে খুব, আমার তো সত্যজিৎ রায়, মৃণাল সেন এনাদেরকে খুব অর্গানাইজড মনে হয়, যে খুব গোছানো, বা আমি যদি টেকনিক্যালি যদি কথা বলি, খুব সিঙ্ক্রোনাইজড তাদের জীবনটা। কিন্তু ঋত্বিক ঘটকের কিন্তু ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তার জীবনটাই হচ্ছে খুব এলোমেলো। এবং তার যে সিনেমা, যে 3টে সিনেমা আছে, সেটা হচ্ছে যে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা হচ্ছে মাস্টারপিস সিনেমা, মানে ট্রিলজি বলা হয় এই 3টে সিনেমাকে। অযান্ত্রিক, খুব বিখ্যাত সিনেমা অযান্ত্রিক। অযান্ত্রিক, তিতাস একটি নদীর নাম, যুক্তিতক্ক গপ্প, এইসব যে সিনেমাগুলো,
এই সিনেমাগুলো মানে আমাদের মানুষের ভেতরে যে কতখানি ইম্প্যাক্ট ফেলেছে সেটা বলার মতো নয়। মানে উদ্বাস্তু জীবনটা যে কিরকম হয় সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে উনি পোট্রে করেছেন ওনার সিনেমার মাধ্যমে। যুক্তিতক্ক গপ্পতে কিন্তু শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তাকে পুরস্কৃত করা হয় বাংলাদেশ থেকে। নীলকণ্ঠ বাগচি এই চরিত্রটা একটা আইকনিক ক্যারেক্টার, এই চরিত্রটা উনি নিজে প্লে করেছিলেন সিনেমাটার মধ্যে। 1947 সালের দেশভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ, নকশাল পিরিয়ড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সিনেমাটার মধ্যে ছিল। এবং 1970 সালে ওনাকে ভারতবর্ষ থেকে পদ্মশ্রী দেওয়া হয়। এই মানুষটা যখন 1976 সালে যখন মারা যান তখন সত্যজিৎ রায় কোট আনকোট এই কথাটাই বলেছিলেন যে হৃদয়ে এবং আত্মায় ঋত্বিক ছিলেন একজন আপাদমস্তক বাঙালি পরিচালক। তিনি ছিলেন আমার থেকেও বেশি, আমার থেকেও বৃহত্তর একজন বাঙালি। তো এই কথাটা শুনেই বোঝা যায় যে এই যে পরস্পরকে যে সম্মান দেওয়া, এই জিনিসগুলো কিন্তু সত্যি কথা বলতে এখনকার দিনে কিন্তু লিটারালি এগুলো দেখা যায় না। একটা মানুষ শুধুমাত্র তার কাজের জন্য মহান হয় না, এটাও কিন্তু জানা দরকার। আজকে কোনো মানুষের কাজকে আমি পছন্দ নাই করতে পারি, কিন্তু মানুষ হিসাবে তাকে যদি আমি সম্মান করতে না পারি, মানুষ হিসাবে যেই মুহূর্তে সম্মানটা চলে আসবে না অটোমেটিক্যালি তার, সে যদি একটা খুব অ্যাভারেজও কাজ হয় তখনও মনে হয় যেন যে না এটা গিয়ে দেখি কাজটা, ঠিক আছে এই মানুষটাকে তো আমি মানুষ হিসাবে তো পছন্দ করছি, কিন্তু আমি কাজটা গিয়ে দেখি যে অ্যাভারেজ করেছে কি আছে, একটু যদি আমি একটু কিছু যদি ইনপুট দিতে পারি। তো এই ধরনেরই হচ্ছে মানে মানে ব্যাপারটা। আজকে সত্যজিৎ রায়ের এই স্টেটমেন্টটা মানে আজকে ঋত্বিক ঘটককে কোন জায়গা পর্যন্ত নিয়ে গেছে। না আমি এটা বলছি না যে ঋত্বিক ঘটকের এটাতে কোনো ক্রেডিবিলিটি নেই, অবশ্যই ডেফিনেটলি আছে, পুরো ক্রেডিবিলিটিটাই তার। এই ক্রেডিবিলিটিটা আছে বলেই সত্যজিৎ রায়ের মতো মানুষ এই কথাটা তিনি বলতে পেরেছেন। তো আমি আস্তে আস্তে ঋত্বিক ঘটকের সিনেমাগুলো দেখবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো। আমি ঋত্বিক ঘটককে নিয়ে এতদিন পর্যন্ত না সিরিয়াসলি ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ এনাদেরকে, তারপর ওইদিকে কোয়েন্টিন ট্যারেন্টিনো, মানে আরো যারা পরিচালকরা আছেন না তাদেরকে আমি ধরিনি কেন বলুন তো, এইসব পরিচালকদের সম্বন্ধে না মানে বুঝতে গেলে জানতে গেলে না একটু নিজেকে একটু সময় দিতে হয়, নিজেকে আবার ফের করে নিজেকে ব্রাশ আপ করতে হয়, নিজের নলেজটাকে বাড়ানোর জন্য। আরো মনে হয় যে আমি নিজেই বলেছি যে কিছুদিন আগেই আমার 2 বছর এই ইউটিউব চ্যানেলে আমার কমপ্লিট হয়েছে। আরো মনে হয় যে আবার যদি নতুন করে যদি শুরু করা যায়, আমি মানে নতুন করে যদি সমস্ত কিছু শুরু করলে, এখন তো আমি তাহলে শিক্ষানবিশ হিসাবেই আমি ঋত্বিক ঘটকের সিনেমাগুলোকে এক এক করে আপনাদের সামনে আনবো। এবং এনার মতো পরিচালক, একটা এলোমেলো মানুষ, সে মানুষটা এত কি করে বিখ্যাত হলো এই জিনিসটাও জানা কিন্তু দরকার আছে। মানে আমরা সবসময় অর্গানাইজড মানুষদেরকে দেখে না আমরা খুব অভ্যস্ত। আজকে কোনো একজন বিখ্যাত সুপারস্টার আমাদের দেশেই, আমি নাম তার বলছি না, তিনি বলেছিলেন যে যখন তুমি সত্যি সত্যি মনে করছো যে তুমি তোমার জীবনে কিছু অ্যাচিভ করতে চাও না, তাহলে নাওয়া খাওয়া আরাম নেওয়া আরাম করা এইসব জিনিসগুলোকে তোমাকে ভুলে যেতে হবে, মানে ভুলে যাও। দিনে সেই সুপারস্টার নাকি দিনে 5 ঘন্টা মাত্র ঘুমোন সেই সুপারস্টার। মানে আমরা 8 ঘন্টা ঘুম হচ্ছে না, মানে মনে হচ্ছে যেন আমাদের কি না কি হয়ে গেল। তো এই মানে নিজেকে কখনো শান্ত রেখো না, ওনার বলার বক্তব্য হচ্ছে নিজেকে কখনো শান্ত রেখো না, সবসময় অস্থির রাখো, সবসময় নতুন নতুন কিছু আবিষ্কার করার জন্য মানে রেডি থাকো। যেই মুহূর্তে তুমি অন্য নতুন কিছু আবিষ্কার করার জন্য তুমি যখনই নিজেকে এনগেজ করে রাখবে না, তখন তোমার আশেপাশে কে কি বলছে, কে কি করছে, মানে সে ঠিক আছে না বেঠিক আছে, মানে এগুলো তখন দেখবে যে মানে মাথাতেই আসবে না এইসব জিনিসগুলো। তো এটাই ছিল আমার ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে কথা বলার আগে আমার মনে হলো যে ওনার সম্বন্ধে একটু ইন্ট্রো দেওয়াটা আমার দরকার, তো সেই হিসেবে আমি ইন্ট্রোটা দিলাম। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.